কি দারুণ কাণ্ডই না ঘটিয়ে দিল বাংলাদেশের হকি। ক্রিকেট ফুটবল নিয়ে আমাদের অনেক আগ্রহ। আমরা ক্রিকেট ফুটবলের প্রতিটি খবর রাখি, কিন্তু হকির খবর কয়জন রাখি? এই খবর না রাখা বা পাত্তা না দেওয়া হকি বিশ্ব দরবারে বাংলাদেশকে গর্বিত করল। যুব হকি বিশ্বকাপে প্রথমবারের মতো খেলতে গিয়েই দুর্দান্ত বাংলাদেশের যুবারা। দলটা অস্ট্রেলিয়া ফ্রান্সকে কাঁপিয়ে দিল, দক্ষিণ কোরিয়ার মতো দলকে করল নাস্তানাবুদ। ওমানকে ১৩ গোলে উড়িয়ে দেওয়ার পর অস্ট্রিয়াকে হারিয়ে ১৭তম স্থান অধিকার করল দলটা। এখন খেলাপ্রেমীরা প্রশ্ন করতেই পারেন, ১৭তম স্থান এ আর এমন কি সাফল্য? যারা হকির সামান্যতম খোঁজখবর রাখেন, খেলাটাকে অনুসরণ করেন, তারাই শুধু জানেন যুব বিশ্বকাপে আন্তর্জাতিক হকি ফেডারেশনের সভাপতি তায়েব ইকরামের প্রবর্তিত চ্যালেঞ্জার ট্রফিটাও বাংলাদেশ প্রথমবারের মতো যুব বিশ্বকাপ খেলতে গিয়েই জিতেছে। ১৭তম স্থান মানে গ্রুপ পর্ব পেরোনো দলগুলোর মধ্যে এবারের যুব বিশ্বকাপে বাংলাদেশই সেরা দল। প্রথমবারের মতো যুব বিশ্বকাপে কোয়ালিফাই করেই ইতিহাস গড়েছিল বাংলাদেশ। সেটা ১ বছর আগের কথা। এমনিতেই দেশের হকির অবস্থা ভালো নয়, সুযোগ সুবিধা সীমিত, লিগ হয় না, খেলোয়াড়েরা সারাটা বছর জুড়ে এক ধরনের অনিশ্চয়তায় ভোগেন। ঘরোয়া লিগ বা টুর্নামেন্ট মানে বিতর্ক, অনিয়ম, মাঠে হাতাহাতি, মারামারি, অনেক কিছুই হয় হকিতে। দেশে হকির পাইপলাইন বলতে গেলে কিছুই নেই। খেলাটার চর্চাও নেই দেশের সাধারণ খেলাপ্রেমীদের মধ্যে। এমন একটা খেলায় যখন বিশ্বকাপে, তা সেটা যুব বিশ্বকাপ হোক বা অন্য কোনো বিশ্বকাপ, সেখানে কোয়ালিফাই করে, সেটাই উদযাপনের জন্য যথেষ্ট। কিন্তু সেই প্রথমবারের মতো বিশ্ব আসরে খেলতে নেমেই ইম্প্যাক্ট রাখা, নজর কাড়া পারফরমেন্স সত্যি অভাবনীয়। চ্যালেঞ্জার ট্রফি জেতার সঙ্গে সঙ্গে এবারের যুব বিশ্বকাপ আরও একটা গর্বের উপলক্ষ এনে দিয়েছে বাংলাদেশের খেলাপ্রেমীদের জন্য। আমিরুল ইসলাম ১৮ গোল করে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন। এর মধ্যে ১৫টি গোলই এসেছে পেনাল্টি কর্নার থেকে। তাকে এই মুহূর্তে বিশ্ব হকিরই নতুন ড্র্যাগফ্লিক সেন্সেশন বলা হচ্ছে। যারা হকির খবর রাখেন, হকির ইতিহাস জানেন, তারা বিশ্বসেরা ড্র্যাগফ্লিকার পাকিস্তানের তাহির জামানের নাম জানেন। আমিরুল যেন বাংলাদেশের তাহির জামানি। সত্যি কি? না না, আমিনুল তাহির জামান নন। আমিরুল বাংলাদেশের হকির হামজা চৌধুরী। তার চুলের স্টাইল অনেকটাই হামজা চৌধুরীর মতো, ঝাঁকড়া, কোকড়ানো। কোকড়া চুলের আমিরুল এবারের যুব বিশ্বকাপে সেরা গোলদাতা। একটা চাল নেই, চুলও নেই, অনিয়মিত, সমস্যাক্লিষ্ট বাংলাদেশের হকির জন্য এটা খুব বড় একটা বার্তা, খুব বড় খবর। একটা সময় ফুটবল ক্রিকেটের পরপরই দেশের সবচেয়ে জনপ্রিয় খেলা ছিল হকি। পল্টনের মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে লিগের খেলায় ভিড় জমত দর্শকদের। হাজার হাজার দর্শক মন প্রাণ দিয়ে উপভোগ করতেন ঘরোয়া হকি। দেশের ঘরোয়া হকিতে নিয়মিতই খেলেছেন বিশ্ব হকির বড় বড় সব তারকারা। জমজমাট সেই হকি প্রাণ হারিয়েছে বহু বছর আগেই। মানুষের আগ্রহের কেন্দ্র থেকেও সরে গেছে হকি। এর একটা বড় কারণ মাঠে হকি অনিয়মিত হয়ে পড়া। দিনের পর দিন লিগ হয় না, ঘরোয়া টুর্নামেন্ট হয় না। হকি খেলোয়াড়েরা আন্দোলনে নামেন খেলার জন্য। সে অবস্থাতেই বিকেএসপিতে হকি খেলোয়াড় তৈরির একটা প্রক্রিয়া আছে বলে খেলাটা এখনও বাংলাদেশ থেকে বিলুপ্ত হয়ে যায়নি। এই যে যুব বিশ্বকাপে বাংলাদেশের যুবারা দুর্দান্ত পারফর্ম করলেন, ১ বছর আগে কোয়ালিফাই করার পর আমরা আসলে তাদের প্রস্তুতির জন্য কি করেছি? বিদেশি কোচ এনেছি? এটা তো আনাই যায়। নেদারল্যান্ডসের বিখ্যাত কোচ সিগফ্রিড আইকম্যানকে কোচ হিসেবে নিয়োগ করা পর্যন্তই। একটা দল বিশ্ব আসরে খেলতে যাবে, তারা এর আগে প্রস্তুতি হিসেবে কয়টা ম্যাচ খেলতে পেরেছে? সাকল্যে ৪ মাস বিকেএসপিতে প্রশিক্ষণ চলেছে বাংলাদেশ দলের আইকম্যানের অধীনে। প্রস্তুতি ম্যাচ বলতে মালয়েশিয়ার বিপক্ষে ৪টি প্রস্তুতি ম্যাচ, আর বিশ্বকাপ খেলতে গিয়ে চেন্নাইয়ের মাটিতে সুইজারল্যান্ড ও চিলির সঙ্গে ২টি প্রস্তুতি ম্যাচ। এই ৬ ম্যাচের অভিজ্ঞতা নিয়ে যুব বিশ্বকাপ খেলতে যাওয়া। খুব বেশি আশা করার সাহসও ছিল না বাংলাদেশের। কিন্তু আমাদের ছেলেরা যা উপহার দিয়েছেন আমাদেরকে, সেটা সত্যিই দুর্দান্ত। হকি সম্ভাবনাময় খেলা ছিল একসময়, কিন্তু খেলাটাকে কখনোই যেন আমরা সিরিয়াসলি নিলাম না। একসময় পুরান ঢাকা ছিল বাংলাদেশের হকি তারকা তৈরির কারখানা।
আরমানিটোলা ছিল হকি খেলোয়াড়দের খনি, সবই রং হারিয়েছে এখন। যশোর, রাজশাহী, ফরিদপুর, দিনাজপুরের মতো কিছু জেলাও ছিল হকি চর্চার কেন্দ্র, কিন্তু কোথাও সিরিয়াসনেস নেই, কোথাও বিনিয়োগ নেই, কোথাও হকি নিয়ে ভাবনা নেই, খেলাটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার কোনো তাড়না নেই। বাংলাদেশ জাতীয় হকি দল মাঝে মধ্যে ঝলক দেখিয়েছে, ওই পর্যন্তই। পরিকল্পনা নামের ব্যাপারটির বড় অভাব ছিল সবসময়। এবারও দেখা যাবে যুব হকি দল দেশে ফেরার পর খুব হইচই হবে, তাদের পুরস্কার ঘোষণা করা হবে, কিন্তু হকির স্ট্রাকচার, সাস্টেনেবিলিটি নিয়ে কেউ কথা বলবে না, কোনো উদ্যোগ নেওয়া হবে না। যে খেলোয়াড়েরা যুব বিশ্বকাপ খেলে এসেছেন তারাই বাংলাদেশ জাতীয় হকি দলকে খুব শিগগিরই প্রতিনিধিত্ব করা শুরু করবেন, অন্যান্য দেশও তাই। কিন্তু বছর 5 পর দেখা যাবে অন্য দেশের খেলোয়াড়দের সঙ্গে আমাদের খেলোয়াড়দের পার্থক্য হয়ে যাবে বিস্তর। অন্য দেশের হকি খেলোয়াড়েরা 200-300 আন্তর্জাতিক ম্যাচ খেলে ফেলবেন, আমাদের খেলোয়াড়রা খেলতে পারবেন সাকল্যে সর্বোচ্চ 50 থেকে 60টি। আমরা পিছিয়ে পড়ব ঠিক এই জায়গাটিতেই। সবচেয়ে আগে ঘরোয়া লিগটাকে শক্তিশালী করতে হবে, হকি খেলাকে নিয়মিত মাঠে রাখতে হবে। স্পন্সরশিপ খুবই গুরুত্বপূর্ণ, সেটা নিশ্চিত করতে মাঠে খেলাটা নিয়মিত রাখা খুবই জরুরি। বিকেএসপি নির্ভর হকি মোটেও টেকসই কোনো কিছু নয়। স্থানীয় পর্যায়ে ট্যালেন্ট হান্ট স্কিম না থাকলে যুব বিশ্বকাপের সাফল্য অতীতের মতো সামান্য একটা ঝলকই হয়ে থাকবে। যুব হকি বিশ্বকাপ আমাদের চোখ খুলে দিয়েছে, যে খেলার চর্চা সীমিত সে খেলাতেই আমাদের খেলোয়াড়েরা বিশ্বকাপ টাপিয়ে দিতে পারে। সুন্দর পরিকল্পনা করে হকি খেলাটাকে যদি এগিয়ে নিই তাহলে এই খেলা সামনে আরও বড় সাফল্য আমাদের এনে দিতে পারে। ক্রিকেটের পর যদি কোনো মেজর স্পোর্টে আমরা বিশ্বকাপ খেলতে পারি সেটা কিন্তু এই হকি। আসুন আমরা হকি নিয়ে ভাবি, হকির উন্নয়ন করি, খেলাটাকে নিয়মিত মাঠে রাখি, নতুন খেলোয়াড় তৈরি করি।